এরা 3টা জেনারেশন নষ্ট করে দিয়েছে, এদেশে আর কোনো লেখাপড়া হবে না, শেষ করে দিচ্ছে এরা। কলেজের সমস্ত ছেলেরা এই দলটাতে ঢুকছে। থানাতে গেলে দেখবেন 8, 9, 10 ছেলেরা এই দলটা, ওইটা ছাত্রদের দল, ছাত্রদের রাজনৈতিক দল। ছাত্র যদি বলি তাহলে তাদের পড়ালেখা কোথায়? আমি এই কথাটা 3টা জেনারেশন এই ছেলেরা ইউনূস সাহেব নষ্ট করে দিচ্ছে। জনাব ইউনূস সাহেব বলেন যে ছাত্ররাই আমাকে এইখানে বসাইছে, নিয়োগকর্তা। এবং উনি প্রতিদিন বক্তৃতা বলেন ছাত্র এবং তরুণেরা এই দেশ, আর কেউ কিছু না। এখন ছাত্র যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে একটা হাই স্কুলে বা ফার্স্ট ইয়ারে পড়ে একটা কলেজে একটা থানায়, সে গিয়ে ইউনো ওসি বা অফিসারদের সামনে গিয়ে পায়ের উপরে পা তুলে বসতে পারে কি আমি জাতীয় নাগরিক পার্টি করি, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন জাতীয় নাগরিক পার্টি করি। গেলে পরে এখানে বিএনপি বলেন, অন্য যে কোনো দল বলেন, সবাই পিছনে, ওরা হইল সামনে, এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে। এবং আমার জানা মতে, আমি যতটুকু জানি, যে পরিধিতে আমি জানি, সেইখানে যারা ওই যে সমন্বয়ক বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র, এবং এখন যে দলটা করতেছে যারা নতুন, ওই যে নাহিদদের দলটা যারা করবে, তারা তাদের বুকের সিনা 42 ইঞ্চি 32 ইঞ্চি থেকে 42 ইঞ্চি অলরেডি হয়ে গেছে। তাদের স্বাস্থ্য ভালো হয়েছে, পকেটের স্বাস্থ্য ইতিমধ্যেই ভালো হয়ে গেছে সবার, সব। এবং এদেরকে দেখলে চেনা যায় না কি তারা। ওর বাড়ি কই, ও যে সমন্বয়ক বা ওই না পার্টিটা করে, ও কালুর ফুত। কালু কি করে? কালু মাটি কাটে। ওর ছেলে এখানে সমন্বয়ক হয়েছে বা ওই যে নতুন পার্টির নেতা হয়েছে একটা থানাতে। এরা নাকি 4 কোটি টাকার গাড়ি দেয়, এদেরকে নাকি মিটিং করার জন্য কোটি কোটি টাকা দেয়, এদেরকে নাকি বাইরে যাওয়ার জন্য হেলিকপ্টারের ভাড়া দেয়, 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার দেয়। এই যে অবস্থাটা চলছে, এইটার লক্ষণ কিন্তু ভালো না, শুভ লক্ষণ না। মর্নিং সোজদার কথাটা কিন্তু বহুত পরীক্ষা নিরীক্ষার পরে এই কথাটা আসছে। দিনটা কেমন যাবে সকালবেলায় বোঝা যায়। ছেলে পেলে এরা কেমন, এটা কিন্তু তারা কেমন দেশ চালাবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা পড়লে, এটা কিন্তু তাদের গত 7 মাসে বোঝা গেছে। 7 মাসে কিন্তু অভিজ্ঞতা নাই তেমন কিছু, তো ভুল ত্রুটি হতেই পারে না। ভুল ত্রুটি হওয়া আমি অস্বীকার করব না। আমি জানি না এরা কবে ঠিক হবে। যদি ঠিক হয়, আমি আমার সন্তানরা আমি কোনো বকা দিতে চাই না, গালিও দিতে চাই না। যারা বলে, কিন্তু এই 7 মাসে কিছু পরিবর্তন কি দেখেন নাই ওদের? না, পরিবর্তন হয়েছে বিপরীত দিকে। যে ছেলেটি একটু সাবমিসিভলি দেখতাম হাঁটতেছে রাস্তা দিয়া, সে দেখলাম এখন একদম মানে উদ্যত হয়ে রাস্তা দিয়ে হাঁটে। যে ছেলেটি দেখতাম যে যুক্তি দিয়ে সুন্দর বক্তৃতা করে কথা বলতেছে, সেই ছেলেটি এখন বলে হাসিনার ফাঁসি হওয়ার আগে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না। আচ্ছা, এই ছেলেটা আমাকে এই কথাটা বলতে পারে? ওর বাপের চেয়ে, আমি ওর বাপের দেখি টেলিভিশন, ওর চাচারে দেখি, ম্যাক্সিমাম বয়স 65, ওর বাপের বা 60, আমার বয়স তো 77, আমি তো ওর বাপের ওপরও। এবং এমনও হইতে পারে আমি যখন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম তরুণ, ওর বাপের সাথে ওর মার দেখাও হয়েছে না। কাজে আজকে এদের এইটা আমি সবসময় বলি, আমার ছেলেকে আমি আমার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে দেব, কিন্তু আমি আমার ছেলের বেয়াদবি সহ্য করব না। এই দেশে আর যদি গন্ডগোল লাগায়, আর যদি রক্ত ঝরে, সমস্ত দায়িত্ব এদের। এরা সব হলো সৎমা, বিশেষ করে জনাব আলী রিয়াজ। কিন্তু উনার কথা আমি শুনবো কেন? উনি তো এই দেশের নাগরিক না, উনি তো আমেরিকার নাগরিক। এই কথাটা কতদিন যাবে? জন্মসূত্রে এই দেশের নাগরিক, জন্মসূত্রে এই দেশের নাগরিকত্ব আছে। আমার দেশের জন্মসূত্রে, এই দেশের জন্মসূত্রে কত মানুষ আছে, ওনাকে 30 বার পড়াইতে পারবো। আমি চ্যালেঞ্জ করলাম, উনি আমার সামনে আইসা বসুক উনার মতো। আমি তো লেখাপড়া জানি না, আমার সামনে আইসা বসুক। উনি আমার অভিজ্ঞতার সামনে যদি বসতে পারে, আমি আর বলতে চাই না। উনি কেন আমাদের দেশের একজন সংবিধান সংস্কারক হিসাবে দাঁড়াবেন? এখানে বহু সংবিধান মানে বিশেষজ্ঞ বাংলাদেশে কত আছে, 153টা আর্টিকেল সংবিধানের, যে 1 থেকে ধরে 153 পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো এই হলো 1, এই 2, এই 3, এই 7, এই 19, এই 122 বলে দেব। উনি
আর মানুষ পাওয়া গেল না। একজন আমেরিকার নাগরিককে কেন আমার আনতে হবে? উনি যদি দেশের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে এই আমেরিকার না, আমরা তো আমেরিকায় গেলাম না। 2 বার আমি ফজলুর রহমান ইংল্যান্ডের নাগরিক হওয়ার 1979 সন 89 সন আমি ইংল্যান্ডে থাকার সুবিধা পাইছি নাগরিক হওয়ার। আর 14 সনে যখন আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়, সমস্ত 6 জন একসাথে বলছে, সিনেট মেম্বার ইউ ফজলুর রহমান, বি দ্য হিয়ার ইন আমেরিকা, ইউ শুড নট গো বিকজ দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ হ্যাজ ফাইলড এ কেস এগেনস্ট ইউ, রাষ্ট্রদ্রোহ মামলা তোমার নামে। আমি ওখানে থাকতে, আমরা তো থাকি নাই, আমি দৌড়ায় আইসা পড়ি, 3 দিন থাকতে পারি না বাইরে। উনি 40 বছর যাবৎ বাইরে আছে, অত মজায় আমেরিকাতে। এখানে আইসা যেভাবে কথা কইল উনি, এই কথাগুলো সব হলো গোলমাল লাগানোর কথা, সব এই সমস্ত কথাগুলো গোলমাল লাগানোর কথা। এবং যে চেহারাগুলো আমি দেখলাম সব হলো গোলমাল লাগানোর চেহারা। এবং এটা খুঁজতে হবে, ওই যে বিদেশি টাকাটা আসছে $29 লক্ষ, এই ভদ্রলোকদের মধ্যে কারো দরজার ভিতরে গেছে কিনা টাকাটা। এরা হইল নির্বাচন না, শুধু বাংলাদেশে যাতে সুস্থ পরিস্থিতি সৃষ্টি না হয় সেই কারণ, এবং দীর্ঘদিন যাতে তারা বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে পারে এবং ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে, সেই কারণে এইসব প্রশ্নগুলো তারা সামনে নিয়ে আসছে। এবং একটা প্রশ্ন কেউ একমত হবে না, আমি এই কথাটা বলতে পারি, একটা প্রশ্ন কেউ একমত হবে না। কারণ ওনারা ওনাদের যে কালো চেহারাটা অলরেডি দেখায় ফেলছে সবার সামনে। এরপর আর মানুষ ওনাদেরকে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি এই সংস্কার মানি না। আমি ফজলুর রহমান বললাম, আই এম এ ফ্রিডম ফাইটার। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। আমি এখানে যারা আছে সবার চেয়ে বয়স আমার বেশি। তো আপনার দল তো অনেক সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং অনেকগুলো, এটা হলো আমার দলীয় প্রস্তাব 31 দফা। জি, এই প্রস্তাবের মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো সবাই সমর্থন করি আমরা। অনেকগুলো জিনিস আছে ওনারাও করে, সবাই করে, এইগুলো তো হলো কমন। জি, এটা তো পটাপট দস্তখত দেয়া। এরপরে যেটা বললো, ও মা, কি কি করব, তারা গণপরিষদ ইলেকশন করব, কি করব, অর্ডিন্যান্স দিয়া করব, গণভোট। প্রথমে বলছে অর্ডিন্যান্স দিয়া করা যাবে কিনা, পরে বলছে গণভোট, এরপরে বলছে গণপরিষদের ইলেকশন। জি, এই দেশে আর যদি গন্ডগোল লাগায়, আর যদি রক্ত জড়ে, সমস্ত দায়িত্ব এদের, সমস্ত দায়িত্ব এদের। এবং এই দায়িত্ব তাদের ইউনূস সাহেব সহ তাদেরকে নিতে হবে। এইসব কি কথা বলবো, এইসব জটিল এবং কুটিল এবং গণবিরোধী কথা বইলা তারা যদি এইসব করে, সমস্ত দায়িত্ব, রক্তের দায়িত্ব সব তাদেরকে নিতে হবে।